দুই দফা পেছানোর পর মিয়ানমার থেকে আজ ফিরিয়ে আনা হচ্ছে সমুদ্রে উদ্ধার ১৫৯ অভিবাসী বাংলাদেশিকে। সকাল 10:30টায় ঘুমধুম সীমান্তে বিজিপি পতাকা বৈঠক। মহাসড়কে 3 চাকার যান চলাচলের ওপর নিষেধাজ্ঞায় বিভিন্ন মহলে মিশ্র প্রতিক্রিয়া। চরম ভোগান্তির শিকার সাধারণ মানুষ। অটোরিকশার কারণে দুর্ঘটনা মানতে নারাজ চালকরা। জীবনের নিরাপত্তা চেয়ে ব্লগার নিলয়ের থানায় ডায়েরি করতে যাওয়া নিয়ে জটিলতা কাটেনি। হত্যাকাণ্ডের জন্য পুলিশের উদাসীনতাকেই দায়ী করছেন স্বজনরা। সারা দেশে পাশের হারে এগিয়ে রাজশাহী বোর্ড। কলেজগুলোতে বোর্ডের নজরদারিতেই এমন ফল, মন্তব্য শিক্ষাবিদদের। এবং চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে ফ্লাইট ও যাত্রী বাড়লেও বাড়েনি সুযোগ সুবিধা। চাপ সামাল দিতে হিমশিম কর্তৃপক্ষের। বিমানবন্দরের উন্নয়নের তাগিদ। সময় সংবাদের সঙ্গে আছি আমি ওয়াহিদা স্বপ্না। মিয়ানমারের জলসীমায় উদ্ধার হওয়া আরও ১৫৯ অভিবাসী বাংলাদেশিকে আজ কক্সবাজারের ঘুমধুম সীমান্ত দিয়ে ফেরত আনা হবে। বিজিবি জানিয়েছে, বাংলাদেশ মিয়ানমারের ঘুমধুম সীমান্তের 0 পয়েন্ট এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ও মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশ বিজিপির মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে উদ্ধারকৃতদের ফেরত আনা হবে। সকাল 10:30টায় নির্ধারিত পতাকা বৈঠকে 10 সদস্যের বাংলাদেশের একটি প্রতিনিধি দল অংশ নেবে। এরপর দুপুরের মধ্যে ১৫৯ বাংলাদেশিকে ফেরত আনা হবে। বাংলাদেশে ঘূর্ণিঝড় কোমেনের কারণে প্রথম দফায় ৩০ জুলাই এবং মিয়ানমারের বন্যার কারণে দ্বিতীয় দফায় ৫ আগস্ট ফিরিয়ে আনার প্রক্রিয়া পেছানো হয়েছিল। এর আগে গত ৮ জুন ১৫০ জনকে, ১৯ জুন ৩৭ জনকে এবং ২২ জুলাই ১৫৫ জনকে ফেরত আনা হয়। দর্শক, এই মুহূর্তে ঘুমধুম সীমান্তে আছেন আমাদের রিপোর্টার কমল দে। অভিবাসীদের ফিরিয়ে আনার প্রক্রিয়া সম্পর্কে আমরা বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। কমল। ধন্যবাদ স্বপ্ন। আপনি যেটা বলছিলেন, আরো ১৫৯ জন বাংলাদেশিকে মিয়ানমার থেকে ফেরত আনার জন্য সমস্ত প্রক্রিয়া শুরু হয়েছে। আমরা দেখেছি ১৭ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রবিউল ইসলাম রবি কিছুক্ষণ আগে তিনি ঘুমধুম সীমান্তে এসে উপস্থিত হয়েছেন এবং তার নেতৃত্বে মূলত 10 সদস্যের প্রতিনিধি দল ঠিক 10:30টায় মিয়ানমার সীমানা অতিক্রম করে এই বৈঠকে অংশ নেবেন। আপনি জানেন, গত ৮ জুন থেকে শুরু হয়েছে এই অভিবাসী যারা প্রত্যাশীদেরকে ফিরিয়ে আনার। প্রথম পর্যায়ে নিয়ে আসা হয়েছিল ১৫৫ জনকে ৮ জুন। এরপর ১৯ জন ফেরত আনা হয়েছিল ৩৭ জনকে এবং পরবর্তীতে ২২ জুলাই আনা হয়েছে আরো ১৫৫ জনকে। এর মাঝে আজকে যে ১৫৯ জনকে ফিরিয়ে আনা হচ্ছে, তাদেরকে মূলত ফেরত আনার কথা ছিল গত ৩০ জুলাই। মূলত বাংলাদেশ যে ঘূর্ণিঝড় কোমেনের ফলে এই বাংলাদেশের অন্যদের প্রেক্ষিতে সে তারিখ পিছিয়ে আগস্টের ৫ তারিখ নির্ধারণ করা হয়েছিল। পরবর্তীতে ৫ তারিখে সবকিছু প্রক্রিয়া শেষ করে আনা হয়েছিল, কিন্তু এরপরে সেখানে মিয়ানমারের বন্যার কারণে আবার মিয়ানমার কর্তৃপক্ষ সেই পতাকা বৈঠক স্থগিতের অনুরোধ জানিয়েছিল। সেই অনুরোধে সাড়া দেয় বাংলাদেশ এবং তারা সেই পতাকা বৈঠক পিছিয়ে দিয়ে ১০ আগস্ট নির্ধারণ করেছে। আজ ১০ আগস্ট মূলত ফেরত আনা হবে ১৫৯ জনকে, যাদেরকে বিভিন্ন সময় বাংলাদেশ, মিয়ানমার এবং থাইল্যান্ড উপকূল থেকে উদ্ধার করা হয়েছিল বিভিন্ন জলযান থেকে এবং তাদেরকে মিয়ানমারের শরণার্থীর মর্যাদা রাখা হয়েছিল। পতাকা বৈঠকের মাধ্যমে তাদেরকে ফিরিয়ে আনা হবে। আপনি দেখতে পাচ্ছেন, আমরা সেখানে দাঁড়িয়ে আছি এখন ঠিক ঘুমধুম সীমান্ত, সেটিকে 0 পয়েন্ট বলে। এসে যে গেট, লোহার গেট, এই লোহার গেটে এই পাশটি বাংলাদেশ, তার মাঝে একটি ছোট্ট খাল, আর ওই পাশটি হচ্ছে মিয়ানমার। এবং মিয়ানমার কর্তৃপক্ষ এসে উপস্থিত হয়েছেন তারা এই পতাকা বৈঠকে অংশ নেওয়ার জন্য এবং সীমান্তে কিন্তু যে নিরাপত্তা ব্যবস্থা তা জোরদার করা হয়েছে। মিয়ানমার বাহিনীও প্রস্তুতি নিচ্ছেন। অর্থাৎ আজ চতুর্থবারের মতো এই পতাকা বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। মিয়ানমারের মংডুতে মূলত এই পতাকা বৈঠক অনুষ্ঠিত হবে এবং আমরা দেখতে পাচ্ছি মিয়ানমার যারা সামরিক কর্মকর্তা রয়েছেন বা শরণার্থী বিষয়ক কর্মকর্তা রয়েছেন বা ইমিগ্রেশন কর্মকর্তা রয়েছেন, তারা মূলত মিয়ানমারে এসে উপস্থিত হয়েছেন। এবং বাংলাদেশের পক্ষ থেকে এই বৈঠকে নেতৃত্ব দিবেন ১৭ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রবিউল ইসলাম রবি এবং তিনি কিছুক্ষণ আগে এখানে উপস্থিত হয়েছেন এবং 10 সদস্যের প্রতিনিধি দলের তিনি নেতৃত্ব দেবেন। তার সাথে থাকবেন যে বাংলাদেশের যে বিভিন্ন শরণার্থী বিষয়ক এবং ইমিগ্রেশন এবং সে সাথে আরো অন্যান্য কর্মকর্তারা রয়েছেন। গত ৮ জুন থেকে সে শুরু হয়েছে প্রক্রিয়াটি। এর আগে বিভিন্ন সময় যাদেরকে প্রায় ৭৭৭ জনকে উদ্ধার করা হয়েছিল সে যে সমুদ্র এলাকা থেকে, মূলত তাদেরকে পর্যায়ক্রমে ফেরত আনা হচ্ছে। আরো বাকি যারা রয়েছে তাদেরকেও পর্যায়ক্রমে ফেরত আনা হবে বলে বিজিবি কর্মকর্তারা আমাদেরকে নিশ্চিত করেছেন। এক্ষেত্রে যাদেরকে ফিরিয়ে আনা হবে এবং তারা যাতে সুষ্ঠুভাবে প্রথম তাদেরকে বিজিবি হেফাজতে নেবে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে, এরপর তাদেরকে হস্তান্তর করা হবে পুলিশের কাছে এবং পুলিশ মূলত তাদেরকে জিজ্ঞাসাবাদ করবে তারা কোন দালালের মাধ্যমে এবং কবে নাগাদ
নাগাদ তারা বাংলাদেশ সীমানা অতিক্রম করে তারা মিয়ানমার পাড়ি যাওয়ার বা থাইল্যান্ড যাওয়ার চেষ্টা করেছিল সে বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে এবং জিজ্ঞাসাবাদ শেষে তাদেরকে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এক্ষেত্রে আমরা যারা বিজিবি কর্মকর্তার সাথে কথা বলার চেষ্টা করেছিলাম তারা আমাদেরকে জানিয়েছেন আজ তারা মূলত 10:30টার মধ্যে পতাকা বৈঠক শুরু হবে। আমরা এই বিষয়ে কথা বলার চেষ্টা করছি যে 17 বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রবিউল ইসলাম রবির সাথে তিনি অপেক্ষা করছেন বাকি দলের সাথে প্রতিনিধিদের সাথে যোগ দেওয়ার জন্য এবং বাকি সরকারি যারা কর্মকর্তা রয়েছেন এই প্রতিনিধি দল হিসেবে তারা মিয়ানমারের যে বৈঠকে অংশ নেবেন সেই বিষয়ে আমরা এখন একটু কথা বলার চেষ্টা করব যে লেফটেন্যান্ট কর্নেল রবিউল ইসলাম রবির সাথে। তিনি আমাদেরকে মূলত জানাবেন যে আজকে যে পতাকা বৈঠক এবং পতাকা বৈঠকের সম্পর্কে যে আজকে তাদের বিষয়টি কি কি থাকবে এবং পরবর্তীতে কাদের যারা বাকি রয়েছেন ওইখানের মধ্যে সীমান্তের মধ্যে তাদেরকে যে ফিরিয়ে আনা সে বিষয়ে আমরা এখন কথা বলছি 17 বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রবিউল ইসলাম রবির সাথে। আজকের পতাকা বৈঠকের মূল বিষয়টি কি হবে এবং এই বিষয়ে আলোচনা আপনাদের কখন যাবেন? আমরা আর অল্প কিছুক্ষণের মধ্যে আমরা মায়ানমার প্রবেশ করব এবং বিষয়বস্তু সম্পর্কে আমরা সবাই অবগত আছি যে চতুর্থ দফায় আজকে আমরা 159 জনকে গ্রহণ করছি এবং এই গ্রহণ করার পরপরই এটা আমাদের যে প্রসিডিউর যেটা আছে সেই প্রসিডিউর অনুযায়ী আমরা পুলিশকে হস্তান্তর করব এবং তদনুযায়ী তারা যে সমস্ত এলাকার যে সমস্ত ডিস্ট্রিক্টের সেই সমস্ত ডিস্ট্রিক্টে তাদেরকে পাঠিয়ে দেওয়া হবে। এখন পর্যন্ত 159 জন, বাকি আর কতজন আছে বা তাদেরকে আনার প্রক্রিয়াটা কেমন হবে? আমাদের কাছে এরকম কোনো সুনির্দিষ্ট তথ্য নেই, তবে যদি এরকম থেকে থাকে তাহলে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় হয়ে আমরা জানতে পারবো এবং তদনুযায়ী পরবর্তী ধাপে আনার ব্যবস্থা করা হবে। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম 17 বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রবিউল ইসলাম রবির সাথে। তিনি আমাদেরকে জানিয়েছেন আজকে 159 জনকে আনা হচ্ছে এবং পরবর্তী যদি আর কেউ থাকে তাদেরকেও পর্যায়ক্রমে যাচাই বাছাই শেষে আবারও বাংলাদেশে ফিরিয়ে আনা হবে এবং সেজন্য তারা আবারও প্রয়োজনে তারা মিয়ানমারের সাথে পতাকা বৈঠকে বসবেন। এবং এখন পর্যন্ত যে প্রক্রিয়াটি ঠিক আমরা যতটুকু জানতে পেরেছি 10:30টায় বাংলাদেশের 10 সদস্যের প্রতিনিধি দল বাংলাদেশ সীমানা অতিক্রম করে মিয়ানমারে প্রবেশ করবেন এবং সেখানে অনুষ্ঠিত হবে পতাকা বৈঠক এবং পতাকা বৈঠক শেষে 159 জনকে যাচাই বাছাই করা হবে, এরপর ফিরিয়ে আনা হবে বাংলাদেশ সীমান্তে। এখন পর্যন্ত স্বপ্ন এ ছিল আমার কাছে সর্বশেষ। দর্শক, 2 দফা পেছানোর পর আজ মিয়ানমার থেকে 159 জন অভিবাসী বাংলাদেশিকে ফিরিয়ে আনার বিষয়ে ঘুমধুম সীমান্ত থেকে আমাদের বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী কমল দে। এবার অন্যান্য প্রসঙ্গ। সারা দেশের গুরুত্বপূর্ণ 22টি মহাসড়কে 3 চাকার যান চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করায় বিভিন্ন মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সরকারি এই সিদ্ধান্তের বিপক্ষে চালকদের চেয়ে সাধারণ মানুষের সংখ্যাই বেশি। তাদের অভিযোগ, সিএনজি অটোরিকশা বন্ধ হওয়ায় হাসপাতালের রোগী পরিবহন সহ চাকুরিজীবী স্কুল কলেজের শিক্ষার্থীদের যাতায়াতে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে। অন্যদিকে সিএনজি অটোরিকশার কারণে মহাসড়কে দুর্ঘটনা বাড়ছে এমন অভিযোগ মানতে নারাজ চালকরা। দিগেন সিংহের ছবিতে বিস্তারিত জানাচ্ছেন আব্দুল আহাদ। ঢাকা সিলেট মহাসড়ক দিয়ে সিলেটের 4টি উপজেলা দক্ষিণ সুরমা, বিশ্বনাথ, পালাগঞ্জ ও উসমানীনগর উপজেলার মানুষ যাতায়াত করেন। আর এই সবগুলো উপজেলার মানুষের যাতায়াতের প্রধান বাহন সিএনজি অটোরিকশা। এই সড়কের মতো সিলেট মৌলভীবাজার মহাসড়ক ও সিলেট তামাবিল মহাসড়ক দিয়ে 2টি করে উপজেলার মানুষকে যাতায়াত করতে হয়। আর অপর্যাপ্ত যানবাহনের কারণে হাসপাতাল কিংবা আদালতে সাধারণ মানুষ সিএনজি অটোরিকশা দিয়েই যাতায়াত করেন। ওসমানী হাসপাতালে গিয়ে দেখা গেল সিএনজি থেকে নেমে একের পর এক রোগী ঢুকছেন হাসপাতালে। আইসি আমি ভর্তি লওয়ার লাগে, আমার শরীর অসুস্থ, উসমানী মেডিকেল। এখন যদি আপনারা সিএনজি না চালান আমরা কিভাবে ভর্তি লই? লাইটেস বা গাড়ি এরকম কোনটা ইলা মিলতো নাই। আমরা উসমানী মেডিকেল আইতো লেটেস্ট দিলে 2-3 হাজার টাকা লাগে, সিএনজি দিয়ে আমরা 1500 টাকা হইলে আইতে পারি। সড়ক মহাসড়ক আমরা আওয়া লাগে সিলেট, আর কোনো রাস্তা নাই, তখন আমরা কই যাইমু? স্কুল ও কলেজের শিক্ষার্থীরাও বলছেন একই কথা। তাদের অভিযোগ, সরকারি এই সিদ্ধান্তের কারণে হুমকির মুখে পড়বে শিক্ষা জীবন। এখানে আসা যাওয়ার পথে মানে সবসময় সিএনজিতে আমাদের চলতে হয়। সিএনজিতে গেলে টাকাটা একটু কম লাগে, কিন্তু টাউন বাস যেগুলা এগুলোতে টাকারও বেশি লাগে। সিএনজি বন্ধ হয়ে গেলে তো আমরা স্কুলে আসতে পারবো না, স্কুল থেকে বাসাও যেতে পারবো না। সিলেটে বিআরটি এর রেজিস্ট্রেশন প্রাপ্ত যানবাহনের সংখ্যা 30,000-এর কিছু বেশি। এর মধ্যে শুধুমাত্র সিএনজি অটোরিকশাই 19,000। পর্যাপ্ত বড় যানবাহনের অভাবে এখানে বৃদ্ধি পেয়েছে 3 চাকার যান। সিএনজির কারণেই মহাসড়কে দুর্ঘটনা ঘটছে এমন অভিযোগ মানতে নারাজ সিএনজি চালকরা। যোগাযোগ মন্ত্রী বলছে যে কম গতির গাড়ি অ্যাক্সিডেন্ট করে। আপনার রাস্তায় দেখেন দ্রুত গতির গাড়ি অ্যাক্সিডেন্ট করে। যদি বিকল্প কোনো রাস্তা থাকতো তাহলে তো আমরা মহাসড়কে ওঠার কোনো প্রয়োজন নাই। না চালাইলে স্যার আমরা অসুবিধা হয়ে যাইব।
আমরা খাইতাম পারতাম না সিএনজি বন্ধ হয়ে যায়। গত 23 জুলাই ঢাকা সিলেট মহাসড়কে সবশেষ দুর্ঘটনায় 4 জন নিহত হয়। সড়কে তৈরি হওয়া গভীর গর্তে পড়ে স্টিয়ারিং ভেঙে গাড়িটি খাদে পড়ে যায়। অনুসন্ধানে দেখা গেছে খানাখন্দ, রাস্তার পাশে বাজার ও সড়কে অস্বাভাবিক বাঁকের কারণে বেশিরভাগ দুর্ঘটনা ঘটে ঢাকা সিলেট মহাসড়কে। আব্দুল আহাদ, সময় সংবাদ, সিলেট। ব্লগার নীলাদ্রি চট্টোপাধ্যায় নির্মম হত্যাকাণ্ডের শিকার হওয়ার আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে পুলিশকে দায়ী করে লেখেন, জীবনের নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি করতে গেলেও পুলিশ তা নেয়নি। এদিকে তার স্বজনরা এই হত্যাকাণ্ডের জন্য আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর উদাসীনতাকেই দায়ী করছেন। তবে ব্লগার নিলয় আদৌ থানায় ডায়েরি করতে গিয়েছিলেন কিনা তা নিয়ে জটিলতা কাটেনি এখনো। বিস্তারিত জানাচ্ছেন সাইফুল ইসলাম জুয়েল। গত 13 মে রাজধানীর শাহবাগ থেকে নিজ বাসা খিলগাঁওয়ের গোরানে ফিরছিলেন ব্লগার নিলয়। প্রথমে বাসে চড়ে গুলিস্তানে নামেন, সেখান থেকে গোরানমুখী এক লেগুনায় রওনা হন তিনি। এর মধ্যেই নিলয় বুঝতে পারেন তাকে অনুসরণ করা হচ্ছে। এই ঘটনায় নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি করতে যান তিনি, সেখানে পান অসহযোগিতা। এমনটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জানিয়েছিলেন নিলয়। ঢাকা মহানগরীর 49টি থানার প্রতিটিতেই রয়েছে সিসিটিভি ক্যামেরা, আর এসব ক্যামেরা দিয়ে প্রতিনিয়ত থানা এলাকার আশপাশ সহ অভ্যন্তরীণ কর্মকাণ্ড পর্যবেক্ষণ করা হয়। পার্শ্ববর্তী খিলগাঁও থানাতেও গিয়েছিলেন ব্লগার নিলয়। সেখানে জিডি করতে এসে থাকলে তার চিত্র সিসিটিভি ক্যামেরায় ধারণ করা আছে কিনা জানতে চাইলে বিষয়টি এড়িয়ে যান দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা। যদি এসে থাকে তাহলে সেটা তো সিসি ক্যামেরাতে আসবে নাকি? আমার মনে করা সম্পর্কে কোনো হইতে পারে, মনে করতে পারি, ধরে কোনো কমেন্টই আমি জানি। জিডি করা নিয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের রহস্যজনক আচরণে ক্ষোভ জানিয়েছেন নিলয়ের শুভাকাঙ্ক্ষীরা। পুলিশ কি ধরনের ভূমিকাগুলো নিচ্ছে আমরা সবাই বুঝতেছি, সবাই মানে এক ধরনের অবজ্ঞা, তাচ্ছিল্যের ভাব। পুলিশের ভূমিকাটা শুধু এই যে ব্লগার হত্যাকাণ্ড কেন, সাম্প্রতিক আমাদের যে পহেলা বৈশাখে যে ঘটনাগুলো ঘটলো, অন্যান্য ক্ষেত্রগুলোতে ঘটলো, একটা হত্যাকাণ্ডেরও ওরা তাদের এমন কিছু দেখা যাবে না যেটা দিয়ে বলতে পারি যে তারা না কিছুটা অগ্রগতি তারা সাধন করছে। নিরাপত্তাহীনতার কারণে অনেক মুক্তমনা লেখক দেশ ছাড়তে বাধ্য হচ্ছেন বলেও দাবি করেন নিলয়ের সহকর্মীরা। আমাদের রাষ্ট্র, আমাদের প্রশাসন এবং আমাদের এই ধরনের ব্যক্তিদেরকে, মুক্ত চিন্তার মানুষদেরকে নিরাপত্তা দিতে শুধু ব্যর্থ না, যে অনুভূতিটা দিচ্ছে যে তারা এটা কেয়ার করছে না। ব্লগার হত্যার ব্যাপারে যে ধরনের পদক্ষেপ, যে ধরনের অ্যাটিটিউড, এটাই তো খুব মনে হচ্ছে ঢিলে ঢালা। এটা ওকে বাইরে যাওয়ার জন্য আসলে উৎসাহিত করেছিল। হুমকি সংশ্লিষ্ট এ ধরনের ঘটনাগুলোতে শুধুমাত্র তদন্তকারী কর্মকর্তাদের উপর সম্পূর্ণ বাহিনীর নির্ভরশীল না হওয়ারও অনুরোধ জানান মুক্তমনা এই লেখকরা। সাইফুল ইসলাম জুয়েল, সময় সংবাদ, ঢাকা। এবার উচ্চ মাধ্যমিকে দেশের 8টি সাধারণ বোর্ডের মধ্যে সবচেয়ে বেশি পাশের হার রাজশাহী শিক্ষা বোর্ডে। শিক্ষাবিদদের মতে কলেজগুলোতে বোর্ড সংশ্লিষ্ট কর্মকর্তাদের বাড়তি নজরদারি থাকায় তুলনামূলক ভালো ফলাফল করেছে রাজশাহী। আর বোর্ড সংশ্লিষ্টরা বলছেন পরীক্ষার খাতা সঠিকভাবে মূল্যায়নের কারণে এই বোর্ডের ফলাফল ভালো হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন সাইফুর রহমান রকি। রাজনৈতিক অস্থিরতার কারণে উচ্চ মাধ্যমিক পরীক্ষা যথাসময়ে শুরু হবে কিনা এমন দোটানার মধ্যে পরীক্ষায় বসে রাজশাহী বোর্ডের 1,07,109 জন শিক্ষার্থী। তাই উচ্চ মাধ্যমিকে ভালো ফলাফল নিয়ে বেশ চিন্তিত ছিল অভিভাবক ও শিক্ষার্থীরা, যার প্রভাবে এই বোর্ডে এবার জিপিএ 5 ও শতকরা পাশের হার কমেছে। তারপরও 77.54% পাশের হার নিয়ে সাধারণ বোর্ডের মধ্যে সবার শীর্ষে উঠে এসেছে। শিক্ষাবিদরা মনে করেন শিক্ষার্থীদের প্রতি বাড়তি নজরদারির কারণে পাশের হার সন্তোষজনক হয়েছে। 65টি মাল্টিমিডিয়া, স্থায়ী মাল্টিমিডিয়া, এজন্য এদের ক্লাস নিয়ে আমরা খুব মজা পেয়েছিলাম। মানে রেজাল্ট যাই হোক, কিন্তু আমি সিলেবাসটা শেষ করতে পেরেছিলাম যথাসময়ে। সেই শিক্ষা বোর্ডের মাননীয় চেয়ারম্যান বা পরীক্ষা নিয়ন্ত্রক এবং কলেজ পরিদর্শক বা স্কুল পরিদর্শক যারা আছেন, তারা কিন্তু এই বিষয়টাকে খুব ভালোভাবে দেখভাল করেছেন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে তারা নজরদারি করেছেন। অন্যদিকে পরীক্ষার খাতা সঠিক মূল্যায়নের ফলে ভালো ফলাফল করা সম্ভব হয়েছে বলে মনে করেন বোর্ড সংশ্লিষ্টরা। পরীক্ষার খাতা সঠিক মতো মূল্যায়ন করা, এটা কিন্তু একটা বড় ব্যাপার। একটা পরীক্ষার্থীকে 10-এর মধ্যে 8 দিলাম, আরেকজন পরীক্ষক 10-এর মধ্যে 9 দিল, 1 মার্ক তফাৎ। 10-এ 1 মার্ক তফাৎ, তাহলে 100-তে কত তফাৎ হলো? 10 মার্ক তফাৎ হলো। এটা কিন্তু একটা বিরাট ফ্যাক্টর। এবার উচ্চ মাধ্যমিকে 5,250 জন শিক্ষার্থী জিপিএ 5 পেয়েছে। গত বছর এ সংখ্যা ছিল 7,641 আর পাশের হার ছিল 78.55%। সাইফুর রহমান রকি,
সময় সংবাদ, রাজশাহী। সময় সংবাদে আরো থাকছে। বিশ্ববাজারে নিত্যপণ্যের দাম কমলেও সুফল পাচ্ছেন না দেশীয় ক্রেতারা। দাম সমন্বয় হলে কমবে মূল্যস্ফীতি, সুপারিশ পাঠাবে ট্যারিফ কমিশন। মেগা এবারে বাজারে নিয়ে এসছে মেগা ফ্লোরো স্কেল ডাবল মনিটরিং এর মাধ্যমে আপনের ওজন মনিটরিং সম্ভব। 14 বছরের ব্যবধানে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট ও যাত্রী ওঠানামা কয়েক গুণ বাড়লেও সেভাবে বাড়েনি বিমানবন্দরের সুযোগ সুবিধা। বিদ্যমান ব্যবস্থায় ক্রমবর্ধমান ফ্লাইট ও যাত্রী চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। এ অবস্থায় চট্টগ্রামে প্রস্তাবিত বিশেষ অর্থনৈতিক অঞ্চল সহ বিদেশি বিনিয়োগের ব্যাপক সুযোগ কাজে লাগাতে বিমানবন্দরের উন্নয়ন জরুরি বলে মনে করেন ব্যবসায়ী ও জনপ্রতিনিধিরা। বিস্তারিত জানাচ্ছেন হাজারা শিউলি। 2001 সালে নতুন কলবরে বর্তমান অবস্থানে যাত্রা শুরু করে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর। সে বছর বিমানবন্দরে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটে মোট 8,449টি ফ্লাইট ওঠানামা করে। 14 বছরের ব্যবধানে ফ্লাইট সংখ্যা 2.5 গুণ বেড়ে 21,600-তে উন্নীত হয়েছে। একই সাথে যাত্রীও বেড়েছে 4 গুণ। কিন্তু ফ্লাইট বাড়লেও শাহ আমানত বিমানবন্দরের টার্মিনাল ভবন ও রানওয়ে সম্প্রসারণ হয়নি। বাড়েনি বোর্ডিং ব্রিজ সহ অন্যান্য সুযোগ সুবিধাও। এ অবস্থায় ব্যবসায়ী ও জনপ্রতিনিধিরা এখানে বিনিয়োগের ব্যাপক সম্ভাবনাকে কাজে লাগানোর জন্য কানেক্টিভিটি বাড়াতে বিমানবন্দরের দ্রুত উন্নয়ন চান। শুধু আরএমজি সেক্টরে 50 বিলিয়নের যে এক্সপোর্ট আশা করতেছে সেগুলি কিভাবে মিট করবে, এই মিট করার জন্য চট্টগ্রাম বিমানবন্দরকে তার কাঙ্ক্ষিত বরাদ্দ দিয়ে সত্যিকারের আন্তর্জাতিক বিমানবন্দরে পরিণত করতে হবে। এটা সরকারের অত্যন্ত সক্রিয় বিবেচনায় আছে, কিন্তু অর্থায়নটি এখনো হয়নি। আমি মনে করি সরকার অত্যন্ত দ্রুত গতিতে এই অর্থায়নটির ব্যাপারেও বিবেচনা করবে। বিদ্যমান ব্যবস্থায় ক্রমবর্ধমান যাত্রীর চাপ সামলানো কঠিন হবে জানিয়ে শাহ আমানত বিমানবন্দরের এই শীর্ষ কর্মকর্তা জানান, আনুষঙ্গিক সুযোগ সুবিধা বাড়লে ফ্লাইট এবং রাজস্ব আয় অনেক বাড়বে। বোর্ডিং ব্রিজ বৃদ্ধি পেলে আমাদের ভবিষ্যতে টার্মিনালে আরো এক্সটেনশন হলে বা অন্যান্য যে আনুষঙ্গিক ফ্যাসিলিটিগুলো আছে এগুলো বৃদ্ধি পেলে আমার ফ্লাইটের মুভমেন্ট বৃদ্ধি পাবে। ফ্লাইটের মুভমেন্ট বৃদ্ধি পেলেই আমার এখানে রাজস্ব এরোনটিক্যাল চার্জগুলো আরো বৃদ্ধি পাবে। তবে চলতি অর্থ বছরে রানওয়ে শক্তিশালী করা এবং কার্গো অ্যাপ্রনের কাজ শুরুর প্রক্রিয়া চলছে বলে জানান বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী। ডিজাইন ড্রয়িং অলরেডি হয়ে গেছে, এটা বুয়েটে আছে ফর তাদের ইভ্যালুয়েশনের জন্য। বুয়েটে ফিরে আসলেই এবছরের অর্থ বছরের মধ্যে আমরা এই রানওয়ে স্ট্রেংথেনিং এর কাজ করব। বর্তমানে শাহ আমানত বিমানবন্দরে দেশি বিদেশি 12টি বিমান সংস্থা ফ্লাইট পরিচালনা করছে। হাজারা শিউলি, সময় সংবাদ, চট্টগ্রাম। শিশু ও ব্লগার হত্যা সহ দেশের সাম্প্রতিক সময়ে বিভিন্ন হত্যাকাণ্ডের সঙ্গে রাজনৈতিক সংশ্লিষ্টতা রয়েছে বলে মন্তব্য করেছেন আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভাপতি শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। তিনি বলেন যে রাজনৈতিক দল পেট্রোল বোমা মেরে মানুষ হত্যা করে দেশকে অস্থিতিশীল করে তুলেছিল, তারাই আবার অস্থিরতা সৃষ্টির জন্য সুপরিকল্পিতভাবে এসব ঘটনা ঘটাচ্ছে। গতকাল দুপুরে সচিবালয়ে কমিটির সভা শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। ইতিপূর্বেও যে ব্লগাররা হত্যা হয়েছিল এই ব্যাপারে ধরা পড়া আসামিদের কাছ থেকে অন্যান্য তথ্য প্রণালী গ্রহণ করে চার্জশিট দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে এবং যাতে দৃষ্টান্তমূলক শাস্তি পায় সেই ব্যাপারে আমরা সিদ্ধান্ত নিয়েছি। হত্যাকাণ্ডগুলি কিন্তু রাজনৈতিক, যে সমস্ত রাজনৈতিক অপশক্তি পেট্রোল বোমা মেরে বিভিন্ন সময় আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে চেয়েছিল, সেই অপশক্তি কিন্তু আজকে আবার সুপরিকল্পিতভাবে এই ঘটনাগুলি ঘটাচ্ছে। এর পিছনে কারা রয়েছে, কোন ষড়যন্ত্র রয়েছে, এটাও বের করা হচ্ছে। যাতে আর ভবিষ্যতে না হয় সেই ব্যাপারে তৎপরতা চালাবার একটা সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, ছাত্রলীগ এখন এগিয়ে যাচ্ছে, অথচ অনেকেই এই সংগঠনটিকে অবজ্ঞা করেন। গতকাল বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রে এক আলোচনা সভায় তিনি বক্তব্য রাখেন। পত্রপত্রিকাও দেখি কেউ আমাদের দলের লোকজন আপনার ছাত্রলীগকে নিয়ে টিটকারি মানে, আমি অত্যন্ত ব্যথিত। এরা বয়স তরুণ, ভুল ত্রুটি হতেই পারে, কিন্তু তাদেরকে অবজ্ঞা করা বা তাদেরকে একজন সাধারণ মানুষের সমমান সম্মান দেখা অনেকে দেখায়। তারপরেও আপনার ছাত্রলীগ এগিয়ে যাচ্ছে। ছাত্রলীগ মানেই চাঁদাবাজি, ছাত্রলীগ মানেই সন্ত্রাস, ছাত্রলীগ মানেই হল দখল, ছাত্রলীগ মানে আপনার যত ধরনের অপকর্ম হতে পারে আপনার
সব বিশেষণই আপনার ছাত্রলীগ এবং ছাত্রলীগ নেতাদের পিছনে লাগানো হয়। এটা সাংঘাতিকভাবে অন্যায়। ৭১-এর পরাজিত ঘাতকরা প্রতিশোধ নিতেই ১৫ই আগস্ট বঙ্গবন্ধুকে হত্যা করেছে বলে অভিযোগ করেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। গতকাল বিকেলে সুপ্রিম কোর্ট বার মিলনায়তনে বাংলাদেশ আওয়ামী আইনজীবী পরিষদ আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় বক্তারা বঙ্গবন্ধুর আদর্শ ছড়িয়ে দিতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। এটা পৃথিবীর অন্যান্য দেশের হত্যাকাণ্ডের সাথে, রাষ্ট্রনায়কের হত্যাকাণ্ডের সাথে বা পথ পরিবর্তনের যে চেষ্টা করা তার সাথে মিলে না। এটা সম্পূর্ণ জিজ্ঞাসা, এটা সম্পূর্ণভাবে ৭১-এর পরাজয়ের প্রতিশোধ। ১৫ই আগস্টের খুনে, ৩রা নভেম্বরের খুনে এবং ২০০৪ সালের গ্রেনেড হামলাকারী তারা কোনো ভিন্ন নেই, একই, তাদের আলাদা করে দেখার কোনো সুযোগ নেই। ব্লগার হত্যা করা বা জঙ্গিবাদের যে উত্থান বাংলাদেশের, যদি বাংলা ভাই বলেন, মুফতি হান্নান বলেন, এদের সৃষ্টি। আমরা দেখেছি খালেদা যখন রাষ্ট্রীয় ক্ষমতায় আল কায়দার নেতা নাকি গোপনে বাংলাদেশ সফর করে গেছেন, বাংলা ভাইকে অস্বীকার দেওয়া হয়েছে। আমরা তখন দেখেছি 10টা কষ্টের যে ঘটনা, রাষ্ট্রের প্রধান নির্বাহী যিনি, তার প্রত্যক্ষ মদতে বাংলাদেশ রুট হিসাবে ব্যবহার হয়েছে। বঙ্গবন্ধুর সেই মূল দর্শন আজকে পাশ্চাত্যের বিভিন্ন সংগঠনে সেটার প্রতিফলন, তাদের পলিসি, তাদের নীতির মধ্যেও আমরা সেই একই সুরের অনুরণন শুনতে পাচ্ছি। সেই আদর্শ বাস্তবায়নে আসুন আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে একটি গণতান্ত্রিক অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তুলি। খুলনায় সুন্দরবনে গুলিতে ৬ জন নিহত হয়েছে। পুলিশ বলছে বন্দুকযুদ্ধে নিহতদের সবাই বনদস্যু। গতকাল বিকেলে সুন্দরবনের মান্দারবাড়িয়া খাল এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায় শনিবার রাতে কয়রার দক্ষিণ বেদকাশী এলাকায় অভিযান চালানো হয়। সেখান থেকে বনদস্যু ইলিয়াস বাহিনীর প্রধান মজিদ গাজীকে ৩টি বাঘের চামড়া সহ আটক করা হয়। গতকাল সকালে মজিদকে নিয়ে সুন্দরবনের মান্দারবাড়িয়া খাল এলাকায় অভিযান চালালে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে মজিদের সহযোগীরা। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে বনদস্যু বাহিনীর সদস্যরা পালিয়ে গেলে ঘটনাস্থলে ৬ জনের লাশ পড়ে থাকতে দেখে পুলিশ। এ ঘটনায় ৫ পুলিশ সদস্য আহত হয়েছেন। সেখান থেকে ৩টি বাঘের চামড়া, বন্দুক ও গুলি উদ্ধার করা হয়েছে বলে জানায় পুলিশ। বনদস্যু যারা ছিল তারা তাদের উপর অতর্কিত আক্রমণ করে, পুলিশ পাল্টা তাদের উপর আক্রমণ চালায়, গোলাগুলি বিনিময় হয় এবং এই গোলাগুলি বন্দুক যুদ্ধে অর্থাৎ গোলাগুলি বিনিময়ের ফলে ৬ জন জাহাঙ্গীর বাহিনীর সক্রিয় সদস্য নিহত হয়, আমাদের ৫ জন সদস্য গুলিবিদ্ধ হয়। সেখানে তারা যে বাঘ শিকারে দীর্ঘদিন থেকে জড়িত ছিল এবং এটা যে একটা গভীর আস্তানা, সেখান থেকে ৩টি খুব বৃহৎ আকারের বাঘের চামড়া উদ্ধার করা হয়। চট্টগ্রামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক আবুল হোসেনের রহস্যজনক মৃত্যু হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক ফজলুর রহমান জানান, গতকাল সন্ধ্যা ৭টার দিকে তদন্ত কাজে হাটহাজারী এলাকায় যান আবুল হোসেন। এ সময় তাকে অজ্ঞান অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখে এলাকাবাসী। উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মোটরসাইকেল দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন মাদকদ্রব্য অধিদপ্তরের কর্মকর্তারা। একটা মাদক অপরাধ সম্পর্কে গোপন সংবাদ যাচাই করতে যাচ্ছিলেন। যাওয়ার সময় হাটহাজারির কাছাকাছি যাওয়ার পরে মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট হয়। ফলে ওইখানকার স্থানীয় লোকজন তাকে পাশে একটা ক্লিনিকে ভর্তি করে। ভর্তি করার পর ওনার পরিস্থিতি অবনতি হলে ওনার আত্মীয় স্বজন এসে তাকে এই চট্টগ্রাম মেডিকেল কলেজ হসপিটালে নিয়ে আসে। তো নিয়ে আসার পরে এখানে ডাক্তার এক্সপায়ার ঘোষণা করেছেন। মাগুরায় যুবলীগের ২ গ্রুপের সংঘর্ষে মাতৃগর্ভে শিশু গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় আরও ২ আসামিকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায়, গত রাত ১০টার দিকে মাগুরার আলমখালী বাজার এলাকায় ঢাকা থেকে আলমডাঙ্গাগামী যাত্রীবাহী একটি বাসে অভিযান চালিয়ে ফরিদ ও মিল্টন নামে মামলার ২ আসামিকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। এ মামলার ১৬ আসামির মধ্যে এ নিয়ে প্রধান আসামি সেন সুমন সহ ৮ জনকে গ্রেফতার করা হয়েছে। গত ২৩ জুলাই শহরের দোয়ারপাড় এলাকায় যুবলীগের ২ গ্রুপের সংঘর্ষে ৮ মাসের অন্তঃসত্ত্বা নাজমা বেগম নামে এক গৃহবধূ গুলিবিদ্ধ এবং মমিন ভুইয়া নামে এক ব্যক্তি নিহত হন। নেত্রকোনায় পারিবারিক কলহের জের ধরে নাসিমা আক্তার তাহেরা নামে এক গৃহবধূকে অ্যাসিডে ঝলসে দেওয়ার অভিযোগ উঠেছে সৎ ছেলের বিরুদ্ধে। এ ঘটনায় স্বামী ও সৎ ছেলেকে আটক করা হয়েছে।
পুলিশ জানায় গতরাত 10টার দিকে শহরের আনন্দবাজার এলাকায় পারিবারিক কলহের জের ধরে সৎমা নাসিমা আক্তার তাহেরাকে অ্যাসিডে ঝলসে দেয় ছেলে জাহাঙ্গীর ফিরোজ। আহত অবস্থায় তাকে নেত্রকোনা সদর হাসপাতালে নিয়ে যায় স্বজনরা। উন্নত চিকিৎসার জন্য পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় স্বামী সুরুজ মিয়া ও ছেলে বিজিবির সদস্য জাহাঙ্গীরকে আটক করেছে পুলিশ। রাজধানীর মোহাম্মদপুরের একটি মাদ্রাসার এক ছাত্র যৌন নির্যাতনের শিকার হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। পুলিশ জানায় শনিবার রাজধানীর মোহাম্মদপুরের কাদেরিয়া তৈয়বিয়া জামিয়া আলিয়া মাদ্রাসার হিপস খানায় এ ঘটনা ঘটে। হিপস বিভাগের এক শিক্ষক 14 বছরের ওই ছাত্রকে যৌন নির্যাতন করে বলে পরিবারের পক্ষ থেকে পুলিশের কাছে অভিযোগ করা হয়েছে। পরে পুলিশ হিপস খানার ওই শিক্ষককে আটক করে। আটকের পর তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়েছে। ঘটনার শিকার ছাত্রকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমরা বিভিন্ন মাধ্যমে সংবাদ পাচ্ছি যে একটা 14 বছরের বাচ্চাকে বলাৎকার করা হয়েছে। এই সংবাদের ভিত্তিতে তাৎক্ষণিকভাবে আমি নিজস্ব আমার ইন্সপেক্টর তদন্ত এবং আমার এসি সাহেব সহ আমরা ঘটনা তদন্ত নামি এবং ওই ঘটনার সাথে সম্পৃক্ততা আছে সন্দেহে আমরা মাদ্রাসার শিক্ষককে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসি। প্রাথমিকভাবে মনে হচ্ছে যে ছেলেটার সাথে এই ঘটনা অনুধাবন করতেছে। ভবিষ্যতে বাংলাদেশে জ্বালানি নিরাপত্তা অর্জনের সাশ্রয়ের পাশাপাশি জ্বালানি তেল ও বিদ্যুতের দাম সমন্বয় করা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। গতকাল রাজধানী পেট্রোবাংলা মিলনায়তনে জ্বালানি নিরাপত্তা দিবস উপলক্ষে আয়োজিত সেমিনারে তিনি একথা বলেন। সেমিনারে বিদ্যুৎ ও জ্বালানি সেক্টরের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন। এ সময় বিদ্যুৎ ও গ্যাস সেক্টরের অবৈধ সংযোগ দেওয়ার ক্ষেত্রে নৈরাজ্য দূরীকরণের উপরও জোর দেন তারা বলেন দেশে এখনও গ্যাস ব্যবহারের প্রায় 30% অপচয় হচ্ছে। এই অবস্থা চলতে থাকলে এ খাতের প্রত্যাশিত অগ্রগতি অর্জন সম্ভব হবে না। শিল্প খাতে গ্যাসের স্বল্পতা দূর করতে ব্যাপেক্সকে আরও কার্যক্ষম ও শক্তিশালী করা হচ্ছে বলে জানান প্রতিমন্ত্রী। ইলিগ্যাল কানেকশন বিভিন্নভাবে দিয়ে দেশে মনে হয় যেন একটি অরাজকতা চলছে, দেশে মনে হয় যেন কোনো গভর্নেন্স বলতে কিছু নেই, শাসন ব্যবস্থা বলতে কিছু আছে, এটা মনে হয় না। আমি মনে করি এটা নিষ্পত্তি হইতে হবে। রিয়েলি উই আর শক যে এটা কি কারণে হবে, কেন থাকবে, এটা কোনো যুক্তিগতা নাই। এই মুহূর্তে আমাদের বেশ কিছু সমন্বয় করা দরকার। আমাদের জ্বালানির ব্যাপারে আমাদের যে মূল্য এবং আমাদের বিদ্যুতের ক্ষেত্রে মূল্য, এগুলোর আমার বেশ কিছু আমাদের সমন্বয়ের প্রয়োজন আছে। অপেক্ষকে আমরা শক্তিশালী করার পরিকল্পনা নিয়েছি এবং 3টি নতুন রিগ কেনা হয়েছে। আমরা যে পুরনো রিগগুলো আছে সেগুলো আমরা পরিবর্তন করতে যাচ্ছি। বাপেক্সকে নতুন করে সাজানোর জন্য আমরা রিস্ট্রাকচারিং করতে যাচ্ছি, বিশেষ করে তার ম্যানেজমেন্ট ক্ষেত্রে। এবং বাপেক্স একটা মূলত সারা বাংলাদেশ ব্যাপী একটা পরিকল্পনা নিয়েছে নতুন গ্যাস ক্ষেত্র আবিষ্কার করার ক্ষেত্রে। বিশ্ববাজারে কয়েক বছর ধরে কমছে নিত্যপণ্যের দাম, তবে দেশের বাজারে সেসব পণ্যের খুব একটা দাম কমেনি। তাই সুফল ভোগ করতে পারছেন না দেশের ক্রেতারা। দাম সমন্বয় করা গেলে খাদ্য মূল্যস্ফীতি আরও কিছুটা কমতো বলে মত বিশেষজ্ঞদের। এদিকে পণ্যের দাম নির্ধারণে বাণিজ্য মন্ত্রণালয়ের কাছে সুপারিশ পাঠাবে বলে জানিয়েছে ট্যারিফ কমিশন। আর বাজার বিশ্লেষক ও অর্থনীতিবিদরা বলছেন আমদানি নির্ভর পণ্যের ব্যবসায় আরও বেশি প্রতিষ্ঠানকে অনুমোদন দেওয়া উচিত সরকারের। বিস্তারিত জানাচ্ছেন সানবির রুপল। এক বছরের বেশি সময় ধরে বিশ্ববাজারে জ্বালানি তেল কিংবা সম্প্রতি স্বর্ণের অব্যাহত দরপতনের খবর সবারই জানা। তবে গত কয়েক বছর ধরে বিশ্ববাজারে কমেছে বেশিরভাগ ভোগ্যপণ্যের দাম। গম, চাল, সয়াবিন তেল, চিনি সহ বেশিরভাগ পণ্যের দাম নেমে এসেছে অর্ধেকে। তবে কয়েক বছরে বাংলাদেশের পণ্য বাজার স্থিতিশীল থাকলেও দাম আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করে কমেনি। গত কয়েক বছরে মূল্যস্ফীতি কমেছে 1%-এরও বেশি। খাদ্য মূল্যস্ফীতি সবশেষ কিছুটা কমে দাঁড়িয়েছে 6.07%। তবে বিশ্লেষকরা বলছেন আমদানি নির্ভর খাদ্য পণ্যের দাম সমন্বয় করা হলে খাদ্য মূল্যস্ফীতি আরও কিছুটা কমতে পারত। সরকার যতক্ষণ না নিজে কিছু আমদানি করতে পারবে, আমদানি করে সেটা বাজারে আপনার সরবরাহের মধ্যে ঢোকাইতে পারবে যখন প্রয়োজন, ততক্ষণ সরকার আসলে কার্যকরভাবে কিছু করতে
পারবে বলে মনে হয় না। এক বছরে 50 লাখ টনের বেশি খাদ্যপণ্য আমদানি করা হয়েছে। এসব আমদানি পণ্যের বেশিরভাগই হাতে গোনা কয়েকটি বড় ব্যবসায়ী প্রতিষ্ঠান আমদানি করে থাকে। অর্থনীতিবিদরা বলছেন, দামের সুফল ভোক্তা পর্যায়ে পৌঁছতে আরো বেশি প্রতিষ্ঠানকে আমদানির সুযোগ দেওয়া উচিত। পলিসিগুলো খুব শক্তভাবে কাজ করতে হবে এবং গুটি কয়েক মানুষের নিয়ন্ত্রণ যেখানে থাকবে সেখানে ওটা ভেঙে দিতে হবে। তাদেরকে আক্রমণ করে না, আরো মানুষকে লাইসেন্স দিয়ে আমি করে দিব। তখন কোয়ালিটির একটা, সবসময় কোয়ালিটির একটা ভ্যালু থাকবে। আন্তর্জাতিক বাজারের দামের বিশ্লেষণ করেছে ট্যারিফ কমিশন। তবে দেশের বাজার স্থিতিশীল আছে বলেই দাম কমানোর কোনো সুপারিশ সরকারের কাছে করেনি বলে জানিয়েছেন সংস্থাটির চেয়ারম্যান। মনিটরিং করে আমরা কিন্তু সরকারকে আমরা অবহিত রাখছি। সরকারের একটা নীতিগত অনুমোদন পেতে পারি, তখন হয়তো আমরা চেষ্টা করব এটাকে সমন্বয়ের উদ্যোগ গ্রহণ করার জন্য। দেশে আমদানি নির্ভর ভোগ্য পণ্যের কোনো ঘাটতি নেই বলেও জানান ট্যারিফ কমিশনের চেয়ারম্যান। সানবির রূপল, সময় সংবাদ, ঢাকা। মৌলভীবাজারে বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে রসালো ফল আনারস। অনুকূল আবহাওয়া ও আধুনিক প্রযুক্তি কাজে লাগিয়ে ফলন ভালো হওয়ায় খুশি আনারস চাষিরা। জেলার চাহিদা মিটিয়ে রাজধানী ঢাকা সহ বিভিন্ন জেলায় যাচ্ছে এখানকার আনারস। জেলার প্রতিনিধি শাহ অলিদুর রহমানের তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। উঁচু নিচু পাহাড়ি টিলায় সারি বেঁধে চাষ করা হয়েছে রসালো ফল আনারস, আর বাগানে বাগানে শোভা পাচ্ছে কাঁচা পাকা ফলের বাহারি দৃশ্য। মৌলভীবাজার সদর, শ্রীমঙ্গল, রাজনগর ও কমলগঞ্জ সহ বেশ কয়েকটি উপজেলায় বাণিজ্যিকভাবে চাষ করা হচ্ছে বিলাতি ও জলডুবি সহ নানা প্রজাতির আনারস। এদিকে আশানুরূপ ফলন হওয়ায় দারুণ খুশি মালিক, শ্রমিক সবাই। আনারসও বেশি পাইছি আর মালিকও খুশি, আমরা কামলাও খুশি। মনে খুশি লাভ হয়েছে, ভালোভাবে যত্ন করেছে, ফসল ভালো হয়েছে। 20 একর জায়গার মধ্যে আমি প্রায় 10 লক্ষ টাকার মাল বেচছি। আর উৎপাদিত এসব আনারস বেচা কেনার জন্য শ্রীমঙ্গল শহরে গড়ে উঠেছে বেশ কিছু ব্যবসায়ী প্রতিষ্ঠান। রাজধানী ঢাকা সহ দেশের অন্যান্য জেলা থেকে এখানে আনারস কিনতে আসেন ব্যবসায়ীরা। এবারে আনারস খুবই ভালো হয়েছে, ব্যবসা বাণিজ্য খুবই চলছে। প্রতিদিন সবে মিলিয়া 20-25 লক্ষ টাকার আনারস বেচা আমরা খাস হইয়া আমরা লাভবান আছি। এদিকে অনুকূল আবহাওয়া ও আধুনিক প্রযুক্তি কাজে লাগিয়ে এবছর আনারসের ফলন ভালো হয়েছে বলে জানান কৃষি বিভাগের এই কর্মকর্তা। কৃষকরা আধুনিক প্রযুক্তি অনুসরণ করার কারণে এবং অধিক হারে জৈব সার ব্যবহারের কারণে, তাছাড়া বৃষ্টিপাত বেশি হওয়ায় ফলন ভালো হয়েছে। কৃষি বিভাগের তথ্য মতে এবছর মৌলভীবাজার জেলায় 1111 হেক্টর জমিতে আনারসের চাষাবাদ হয়েছে, আর উৎপাদিত আনারসের পরিমাণ 13,688 মেট্রিক টন। সময় সংবাদ, মৌলভীবাজার। নিউ ইয়র্ক পুলিশের ট্রাফিক এবং সিটি স্যানিটেশন বিভাগের কর্মচারী ইউনিয়নের সভাপতি পদে প্রথম এশীয় হিসেবে নির্বাচিত হয়েছেন এক বাংলাদেশি। বৃহত্তম মার্কিন নগরী এবং লোকাল 1407টি ইউনিয়নের সভাপতি পদে বাংলাদেশে নির্বাচিত হওয়ার বিষয়টি দেশের জন্য গৌরবজনক বলে মনে করেন প্রবাসী বাংলাদেশিরা। নিউ ইয়র্ক থেকে শিহাবুদ্দিন কিশলুর পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। নিউ ইয়র্ক পুলিশের ট্রাফিক এবং সিটি স্যানিটেশন বিভাগের কর্মচারী ইউনিয়নের সভাপতি পদে আগামী 3 বছরের জন্য নির্বাচিত হয়েছেন নিউ ইয়র্ক ট্রাফিক বিভাগের কর্মকর্তা সাইদ রহিম। প্রথম এশীয় এবং বাংলাদেশি হিসেবে সভাপতি নির্বাচিত হওয়ায় যুক্তরাষ্ট্রে কর্মরত বাংলাদেশি ট্রাফিক কর্মকর্তাদের পক্ষ থেকে এক সংবর্ধনার আয়োজন করা হয়। সাইদ রহিমের এ অর্জন প্রবাসী বাংলাদেশিদের গর্ব করার মতো বিষয় বলে মন্তব্য করেন অনুষ্ঠানের বিশেষ অতিথি নিউ ইয়র্ক পুলিশের ইন্টারনাল অ্যাফেয়ার্স ব্যুরোর কর্মকর্তা। আমেরিকা হচ্ছে সব সময় প্রোভাইড করে সব রেস এথনিক ব্যাকগ্রাউন্ডদেরকে উপরে যাওয়ার জন্য অপরচুনিটি প্রোভাইড করে। আমি মনে করি আমাদের বাঙালি মানুষরা স্মার্ট, ইন্টেলিজেন্ট। আমরা যদি চাই কোনো কিছু ভালো করার জন্য, কোনো দেশে যাওয়ার জন্য, আমাদেরকে কেউ ঠেকাতে পারবে না। এবং আমি স্ট্রংলি এনকারেজ করি সবাইকে যে আমরা উপরের দিকে যাওয়ার চেষ্টা করার জন্য। জ্যাকসন হাইটসে আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন ডিসি 37 নেতা মাফ মেজবাউদ্দিন, পুলিশ অফিসার সমিতির সভাপতি আমজাদ হোসেন সহ বিভিন্ন পদবীর পুলিশ কর্মকর্তা ও কমিউনিটি নেতারা। অনুষ্ঠানে দলমতের ঊর্ধ্বে উঠে সবাইকে বাংলাদেশের জন্য কাজ করার আহ্বান জানান নিউ ইয়র্ক পুলিশের ট্রাফিক এবং সিটি স্যানিটেশন বিভাগের কর্মচারী ইউনিয়নের নতুন সভাপতি। অনেক দিন থেকে চেষ্টা করছিলাম যে মেইন স্ট্রিমের এই পলিটিক্সে আসবো। আমি মনে করি আমাদের বাংলাদেশি যারা প্রবাসে আছেন তাদেরকে এগিয়ে আসা উচিত, দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে, সমস্ত দলাদলির ঊর্ধ্ব থেকে। তাহলে আমরা আরো ভালো করতে পারবো। আমরা আমেরিকাতে
বাঙালিদেরকে আরো উপরে উঠাই দিতে পারবো। এ ধরনের অর্জন প্রবাসীদের আরো সামনে এগিয়ে নিয়ে যাবে বলে আশা প্রকাশ করেন অনুষ্ঠানে যোগ দেয়া নিউ ইয়র্ক পুলিশের কর্মকর্তারা। পরে সাইদ রহিমের হাতে ট্রাফিক কর্মকর্তাদের পক্ষ থেকে ক্রেস্ট তুলে দেন ডিসি 37 নেতা মাফ মেজবাউদ্দিন। সময় সংবাদ, নিউ ইয়র্ক। দেশের বাইরের খবর। যুক্তরাষ্ট্রের টেক্সাসে 6 শিশুসহ 8 জনকে গুলি করে হত্যার পর পুলিশের কাছে আত্মসমর্পণ করেছে সন্দেহভাজন এক বন্দুকধারী। রোববার হাউস্টন শহরের একটি বাড়ি থেকে মৃতদেহগুলো উদ্ধার করা হয়। এই হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। সন্দেহভাজন বন্দুকধারী 48 বছর বয়সী কৃষ্ণাঙ্গ ডেভিড কনলির পরিচয় প্রকাশ করলেও তার সঙ্গে নিহতদের কী সম্পর্ক ছিল সে বিষয়েও গণমাধ্যমকে কোনো তথ্য দেয়নি নিরাপত্তা বাহিনীর সদস্যরা। পুলিশ জানায় সন্দেহভাজনকে গ্রেফতারে শহর জুড়ে অভিযানের এক পর্যায়ে ওই বন্দুকধারীর সঙ্গে তাদের গোলাগুলি হয়। পরে পুলিশের কাছে আত্মসমর্পণ করে সন্দেহভাজন ওই হত্যাকারী। চীনের দক্ষিণ পূর্বাঞ্চলে টাইফুন সুডেলরের তাণ্ডবে মৃতের সংখ্যা বেড়ে 12 জনে দাঁড়িয়েছে। নিখোঁজ রয়েছে বেশ কয়েকজন। ঝড়ের প্রভাবে রোববারও ফুজিয়ান ও জেজিয়াং প্রদেশে ভারী বর্ষণের পাশাপাশি কোথাও কোথাও ভূমিধসের ঘটনা ঘটে। এ অবস্থায় প্রদেশ দুটির কয়েক লাখ মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এরই মধ্যে ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার তৎপরতা শুরু হয়েছে। কোথাও কোথাও শুরু হয়েছে রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ। টাইফুন আঘাত হানার আগে ক্ষয়ক্ষতি এড়াতে চীনের দক্ষিণ পূর্বাঞ্চলীয় কয়েক হাজার উপকূলবাসীকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছিল। টাইফুনটি বর্তমানে অনেকটা দুর্বল হয়ে এসেছে বলে জানিয়েছে বিবিসি। এর আগে তাইওয়ানে সুডেলরের আঘাতে অন্তত 6 জনের মৃত্যু হয়। খেলার খবর। কঠিন সময়ে ভালো খেলার অভ্যাসই বাংলাদেশকে বিশ্ব ক্রিকেটের বড় দলে হিসেবে গড়ে তুলবে, এমন মন্তব্য করেছেন টাইগার অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। জাতীয় দলের ছুটির ফাঁকে এখন বিজ্ঞাপন নিয়ে ব্যস্ত টাইগার অধিনায়ক। বেসরকারি মোবাইল ফোন রবির বিজ্ঞাপনে মডেল হয়ে নরেল এক্সপ্রেস আরও জানালেন, বিজ্ঞাপন নয় মাঠের ক্রিকেটই বেশি উপভোগ করেন তিনি। বিশ্বকাপে যাবার আগে দুঃসময় ছিল টাইগার ক্রিকেটের সঙ্গী। ঘরের মাটিতে টি-20 বিশ্ব আসর ও এশিয়া কাপে বাংলাদেশের অনুজ্জ্বল পারফরমেন্সের জন্য চারপাশ থেকে ছিল সমালোচনার ঝড়। তবে সব সমালোচনা বাতাসে মিলিয়ে এবারের বিশ্বকাপে নতুন এক বাংলাদেশকে দেখেছে ক্রিকেট বিশ্ব। এরপর পাকিস্তান, ভারত, সবশেষ দক্ষিণ আফ্রিকা। ক্রিকেটের এক সময়কার সেরা দলগুলো মাথা নুইয়ে মাঠ ছেড়েছে বাঘের ডেরায়, যা বাংলাদেশকে ধীরে ধীরে করে তুলছে বড় দল হিসেবে। কিন্তু টাইগার অধিনায়ক এখনই আত্মতুষ্টিতে ভুগতে রাজি নন। তার মতে দুঃসময়ে ভালো খেলার অভ্যাসের সঙ্গে কঠিন পরিস্থিতি মোকাবেলা করার সক্ষমতা অর্জনের পথে টাইগাররা ঠিকমতো হাঁটতে পারলেই তা সম্ভব হবে। আমরা আত্মবিশ্বাসী না, এই জন্য না যে খারাপটা যখন আসে সেখান থেকে কামব্যাক করে স্ট্রংলি, যেটা সাউথ আফ্রিকার সাথে আমরা সেকেন্ড ম্যাচ থেকে সেকেন্ড ওডিআই থেকে করতে পেরেছি। তো এইটা হচ্ছে আমি বলবো একটা বড় টিমের সাইন, বাট স্টিল আমরা ভেরি আর্লি স্টেজ। এরকম ঘটনা একবারই ঘটেছে, তো আশা করি এরকম সামনে যখন আবারও খারাপ সময় আসবে, ব্যাড পেস আসবে, সেখান থেকে ঘুরে দাঁড়ানো, এগুলো থাকে হচ্ছে একটা বড় টিমের সিমটম। তো এইগুলো যখন আমরা অ্যাডাপ্ট করতে পারবো তখন অবভিয়াসলি বাংলাদেশ টিম আরও সামনের দিকে খুব তাড়াতাড়ি এগিয়ে যাবে। এদিকে মাঠের খেলা থেকে ছুটি পাওয়া টাইগাররা উপভোগ করছেন সময়টা। সুযোগটা কাজে লাগিয়ে আবারও বিজ্ঞাপনের শুটিংয়ে ম্যাশ। বিজ্ঞাপন ও মাঠ কোনটা বেশি উপভোগ করেন নরাল এক্সপ্রেস? অবভিয়াসলি মাঠেরটা, কারণ এখানে তো সেকেন্ড চান্স থাকে, ইভেন মানে 10টা 11টা 15টা চান্সও থাকে, তো মাঠে তো কোনো চান্স থাকে না। বিং অ্যাজ এ প্লেয়ার ধরেন আমরা সবসময় মাঠে এনজয় করি। মাঠের ক্রিকেটার মাশরাফি পাড়ার ক্রিকেটের। এছাড়া সৌম্য সরকার ও মুস্তাফিজও থাকছেন এই বিজ্ঞাপনে। কি কি আয়োজন নিয়ে আসছেন টাইগাররা? গলির ক্রিকেটার যারা রেগুলার যাদের খেলা কপি করে কিংবা যাদের দ্বারা ইন্সপায়ার হয় তাদেরকেই যদি গলির ক্রিকেটে নিয়ে আসা যায় তাহলে সেটা আসলে কেমন ইন্টারেস্টিং কি তৈরি হতে পারে সেটা আমরা এই টিভিসিতে দেখতে পাবো। বরাবরই লড়াকু মাশরাফি মাঠের ক্রিকেটের হৃদয় জয় করেছেন কোটি ভক্তের। বাংলাদেশের ক্রিকেটের আইডল এবার বিজ্ঞাপনে কেমন করলেন তা দেখতে অপেক্ষাটা সপ্তাহখানেকের। শান্ত বিশ্বাস, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। 2 দফা পেছানোর পর মিয়ানমার থেকে আজ ফিরিয়ে আনা হচ্ছে সমুদ্রে উদ্ধার 159 অভিবাসী বাংলাদেশিকে। খুমধুম সীমান্তে বিজিপি পতাকা বৈঠক। মহাসড়কে 3 চাকার যান চলাচলের ওপর নিষেধাজ্ঞায় বিভিন্ন মহলে মিশ্র প্রতিক্রিয়া। চরম ভোগান্তির শিকার সাধারণ মানুষ। অটোরিকশার কারণে দুর্ঘটনা মানতে নারাজ চালকরা।
জীবনের নিরাপত্তা চেয়ে ব্লগার নিলয়ের থানায় ডায়েরি করতে যাওয়া নিয়ে জটিলতা কাটেনি। হত্যাকাণ্ডের জন্য পুলিশের উদাসীনতাকে দায়ী করছেন স্বজনরা। সারা দেশে পাশের হারে এগিয়ে রাজশাহী বোর্ড। কলেজগুলোতে বোর্ডের নজরদারিতেই এমন ফল, মন্তব্য শিক্ষাবিদদের। এবং চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে ফ্লাইট ও যাত্রী বাড়লেও বাড়েনি সুযোগ সুবিধা। চাপ সামাল দিতে হিমশিম কর্তৃপক্ষের। বিমানবন্দরের উন্নয়নের তাগিদ। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক, রবি ও সিরিসেল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। আর সঙ্গে থাকুন সময়ের।